তরু কুশলের কথা অনুযায়ী সুইচে চাপ দিতেই পুরো সিঁড়ি আলোকিত হয়ে ওঠে। অতঃপর কুশল তরুকে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে অগ্রসর হয়। কিছু সময় পর সবগুলো সিঁড়ি অতিক্রম করে কুশল তরুকে নিয়ে ছাদের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সম্পূর্ণ ছাদের কর্নার দিয়ে নানা ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে। রাতে প্রথম প্রহরে খোলা আকাশের নিচে কুশল তরুকে পাঁজা কোলে নিয়ে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। ওদের মাথার উপর দূর আকাশে লক্ষ লক্ষ তারার মাঝে বেশ খানিকটা জায়গা দখল করে গোল প্লেটের মতো অনন্য সৌন্দর্যের অধিকারী চাঁদ রয়েছে। সম্পূর্ণ পরিবেশকে ফুলের মিষ্টি গন্ধ আরো রোমাঞ্চিত করে তুলেছে। তরু দূর আকাশে ওই চাঁদের উপর দৃষ্টি স্থির রেখে ঠোঁটে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, আজ পূর্ণিমা, তাই না? কি অপূর্ব সুন্দর লাগছে আজকের চাঁদটি দেখতে। কুশল তরুর মুখশ্রীর উপর নিজের দৃষ্টি স্থির রেখে শান্ত স্বরে বলল, তোমার কাছে ওই দূর আকাশের চাঁদটা দেখতে বেশি সুন্দর লাগছে, আর আমার কাছে আমার কোলে থাকা এই চাঁদটির সৌন্দর্যের কাছে দূর আকাশের ওই চাঁদের সৌন্দর্য ফিকে লাগছে। কুশলের কণ্ঠে এমন কথা শুনে তরু চাঁদের উপর থেকে দৃষ্টি সরিয়ে কুশলের চোখের উপর দৃষ্টি স্থির করল। কুশলের হালকা বাদামি রঙের চোখের মনির ওপর তরুণীমা নিজের মুখশ্রী দেখতে পারছে। রায়হানুলের ব্লাড স্যাম্পল নিয়ে নীলাদ্র ক্লিনিকে এসে নিজের বিশ্বস্ত একজন পুরুষ নার্সকে তা দিয়ে 2 ধরনের পরীক্ষা করার কথা বুঝিয়ে দেয় এবং খুব তাড়াতাড়ি রিপোর্টটি তার কেবিনে দিয়ে যেতে বলে নীলাদ্র নিজের কেবিনে চলে যায়। বেশ কিছু সময় পর নীলাদ্রের কেবিনের দরজার নক করার শব্দ হলে নীলাদ্র তাকে ভেতরে আসার অনুমতি দেয়। সেই পুরুষ নার্সটি রায়হানুলের রিপোর্ট হাতে নিয়ে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে নীলাদ্রের ডেস্কের সামনে দাঁড়িয়ে ওর দিকে রিপোর্টের ফাইলটি বাড়িয়ে দেয়। নীলাদ্র পুরুষ নার্সটি থেকে ফাইলটি নিয়ে তাকে চলে যেতে বলে। নার্সটি চলে যেতেই নীলাদ্র ফাইলটি খুলে রিপোর্ট দুটি চেক করতেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় সে। নীলাদ্র শব্দ করে ফাইলটি বন্ধ করে ডেস্কের উপর ছুঁড়ে মারে। ডেস্কের উপর 2 হাত রেখে চেহারা চিন্তার ছাপ ফুটিয়ে তুলে বলল, আমার সন্দেহই বাস্তব রূপ নিল। দীর্ঘ সময় ধরে বড় বাবার শরীরে একটা কড়া ডোজের ক্ষতিকর ওষুধ ইনজেক্ট করা হচ্ছে, আর ওই ওষুধের প্রভাবের ফলেই বড় বাবা আজও কোমায় রয়েছেন। এই ওষুধটি যদি বড় বাবার শরীরে ইনজেক্ট করা না হতো তাহলে অনেক আগেই হয়তো তিনি সুস্থ হয়ে উঠতে পারতেন। নিজের রক্তের কাছে যদি দিন শেষে বেঈমানির শিকার হতে হয় তাহলে এই স্বার্থপর পৃথিবীতে আর কাকে বিশ্বাস ভরসা করা যাবে? আমাকে যে করেই হোক সর্ষের মাছের এই ভূতটিকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, আর চৌধুরী পরিবারকে বাকি সদস্যের হাত থেকে রক্ষা করতে হবে। এই বিষয়ে এখনই কুশলকে কিছু জানানো যাবে না, না হলে কুশল অনেক কষ্ট পাবে। কাকে ছেড়ে কাকে সন্দেহ করবে তারও কোনো নিশ্চয়তা থাকবে না। তখন সেই অজানা শত্রুটি কোনোভাবে আমাদের সন্দেহ সম্পর্কে সামান্যতম ইঙ্গিত পেলে সতর্ক হয়ে যাবে। নীলাদ্র চেয়ারের সাথে পিঠ ছেঁকে ডান হাত কপালের উপর ভাঁজ করে ভাবতে শুরু করে পরবর্তীতে সঠিক কোন পদক্ষেপটি নেওয়া যায়। সন্ধ্যার রুমে বিছানা বসে সাবরিনা সন্ধ্যাকে ওর জন্য বানানো কিছু ইউনিক ডিজাইনের স্বর্ণের গহনা দেখাচ্ছে। সে সময় সন্ধ্যার ফোনে একটা কল আসে। সন্ধ্যা বিছানার অন্য পাশে বসে থাকায় সাবরিনা হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের উপর থেকে সন্ধ্যার ফোনটা নিতেই দেখে ফোন স্ক্রিনে নীলাদ্রের ছবি ভাসছে। মূলত নীলাদ্রই সন্ধ্যাকে কল করেছে। সাবরিনা সন্ধ্যাকে ফোনটা দেয়। সন্ধ্যা ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরে বলল, বলুন। ওপাশ থেকে নীলাদ্র শান্ত স্বরে সন্ধ্যাকে প্রশ্ন করল, বড় বাবা যেই ক্লিনিকে এত বছর ধরে ভর্তি ছিলেন সেই ক্লিনিকের নাম, ঠিকানা, আর যেই ডাক্তার বড় বাবার চিকিৎসার দায়িত্বে ছিলেন সেই ডাক্তারের নামটাও আমাকে মেসেজ করে দাও এখনই। হঠাৎ এসব জানার কি প্রয়োজন পড়লো আপনার? যেহেতু দীর্ঘ সময় যাবৎ একজন বড় ডাক্তার বড় বাবার চিকিৎসার দায়িত্ব পালন করে এসেছেন, তাই আমাকে সেই ডাক্তারের সাথে কথা বলে সবকিছু জেনে নিতে হবে। তাহলে নতুন করে বড় বাবার চিকিৎসা শুরু করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। এই বলে নীলাদ্র ফোন কেটে দেয়। সন্ধ্যা নীলাদ্রকে ক্লিনিকের ঠিকানা আর ডাক্তারের নাম মেসেজ করে পাঠিয়ে দেয়। সাবরিনা সন্ধ্যার পর তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে প্রশ্ন করলেন, কি মেসেজ করে পাঠাতে বললো নীলাদ্র বাবা তোকে? সন্ধ্যা সাবরিনাকে সবটা খুলে বলে। সাবরিনা শান্ত স্বরে বললেন, ও আচ্ছা। পরক্ষণে সন্ধ্যার ফোনের মেসেজ টোন বেজে উঠলে সন্ধ্যা ফোন হাতে নিতেই দেখে নীলাদ্র ওকে মেসেজ করে বলছে ঠিকানা নেয়ার বিষয়টা যেন সে কাউকে না জানায়। সন্ধ্যা নীলাদ্রের মেসেজটা দেখে মনে মনে বলল, আমি তো মাকে ইতিমধ্যে বলে দিলাম,
এই কথা এখন এই ডেভিলটাকে জানালে যদি আমাকে বকা দেয়? থাক বাবা, জানাবো না। আমার তো কোনো দোষ নেই। নিজেই যদি এই না জানানোর কথাটা আগেই বলে দিতেন, তাহলে তো আর আমি মাকে বলতাম না। অতঃপর সন্ধ্যা নীলাদ্রের মেসেজের কোনো রিপ্লাই না করে আবারও গহনাগুলো দেখার মনোনিবেশ করে। নীলাদ্র চেয়ার ছেড়ে উঠে কাঁচের দেয়ালের সামনে গিয়ে প্যান্টের পকেটে দুহাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি স্থির করে বলল, আগামীকাল ওই ডাক্তারকে চেপে ধরলেই জানতে পারবো শস্যের মাঝের এই ভুটটা আসলে কি। এদিকে কুশল তরুকে কোলে নিয়ে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। সে সময় হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে তরুর ধ্যান ভেঙে যায়। তরু দ্রুততার স্বরে বলল, আরে বৃষ্টি শুরু হলো তো, আমাকে নিচে নিয়ে চলুন। তরুর কথাগুলো যেন কুশলের কান পর্যন্ত পৌঁছালো না। কুশল আকাশের দিকে তাকিয়ে তরুকে কোলে নিয়েই গোলভাবে ঘুরতে শুরু করে। হঠাৎ খুব জোরে বাজ পড়া শব্দ হলে তরু ভয়ে দুহাতে কুশলের গলা জড়িয়ে ধরে ওর বুকের মাঝে মুখ লুকায়। নিজের বুকের ওপর তরুকে জায়গা দখল করে নেওয়ার অনুভূতি উপলব্ধি করতে পারার সাথে সাথেই কুশল স্থির হয়ে দাঁড়িয়ে যায়। পরক্ষণে মুষলধারে বৃষ্টি শুরু হলে কুশল রাতের কালো চাদরে মোড়ানো আকাশের দিকে তাকিয়ে উচ্চ স্বরে বলল, ও আকাশ, ও বৃষ্টি, আজকের এই শ্রেষ্ঠ সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ রইলাম। কুশলের মুখে এমন কথা শুনে তরু কুশলের বুক থেকে মাথা উঠে কুশলের দিকে তাকায়। কুশল আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে তরু মুখশ্রীর উপর কিছুটা ঝুঁকে ওর দিকে স্থির করে, যার ফলে কুশলের মুখশ্রী বেয়ে বৃষ্টির পানিগুলো তরুর মুখশ্রীতে পড়তে শুরু করে। এভাবেই কিছু সময় পেরিয়ে গেলে বৃষ্টি পড়া থেমে যায়। তরু হঠাৎ হাঁচি ফেলতেই কুশলের ধ্যান ভাঙে। ওদের দুজনেরই বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। কুশল আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে ছাদের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। নিচে এসে দাঁড়াতেই কুশল আর তরু একসাথে হাঁচি ফেলে। তরু রাগে দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকিয়ে আছে। কুশল তরুর দিকে তাকানোর সাহস না করে রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। রুমে আসার এই রাস্তাটুকু অতিক্রম করতে করতে কুশল আর তরু দুজনেই পর পর বেশ কয়েকবার হাঁচি ফেলেছে। অতঃপর কুশল তরুকে নিয়ে রুমে এসে সোজা ওয়াশরুমে প্রবেশ করে চৌবাচ্চার সাইড দিয়ে টাইলসের তৈরি বসার জায়গাটির উপর তরুকে বসিয়ে দিয়ে বলল, আমি টাওয়েল আর তোমার কাপড় দিয়ে যাচ্ছি, চেঞ্জ করে নাও। এই বলে কুশল ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারি খুলে টাওয়াল আর এক সেট জামা, পায়জামা, ওড়না বের করে আবার ওয়াশরুমে গিয়ে সেগুলো তরুকে দিয়ে বলল, চেঞ্জ করা হলে আমাকে ডাক দিও, আমি ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে আছি। তরু কোনো প্রত্যুত্তর করলো না। কুশল ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়াতে নিজের ভেজা অবস্থা দেখে বলল, আমার চেঞ্জ করে নেওয়া উচিত, নয়তো এই ভেজা অবস্থায় ওকে করে নিলে ও আবারও কিছুটা ভিজে যাবে। তরু যেহেতু ওয়াশরুমের ভেতরে আছে তাই কুশল আর উপায় না পেয়ে রুমের দরজা ভেতর থেকে লক করে দিয়ে আলমারি থেকে টাওয়াল, কফি রঙের টি শার্ট আর ট্রাউজার বের করে চেয়ারের উপর রাখে। টাওয়ালটা কোমর থেকে হাঁটু অবধি জড়িয়ে নিয়ে পরনের ভেজা টি শার্ট আর ট্রাউজার খুলে ফেলে। তরুর কুশলের উপর কিছুটা রাগ থাকে সে চেঞ্জ করার পর, আর কুশলকে না ডেকেই ওয়াশরুমে দেয়াল ঘরে বাম পায়ে সম্পূর্ণ ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়াতেই কুশলকে শুধু টাওয়াল পরা অবস্থা দেখে সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিয়ে বলল, অসভ্য নির্লজ্জ লোক কোথাকার, রুমের ভেতরেই চেঞ্জ করবেন সেটা আগে বলে দিতে পারেননি? সব মেয়েদের নিজের সিক্স প্যাক বডি দেখিয়ে আকর্ষিত করতে পারলেও আমাকে পারবেন না। আর এইসব নির্লজ্জপনা ঘরের বাহিরে গিয়ে করবেন, আমার সামনে করবেন না একদম। তরুর এমন কথায় কুশলের কিছুটা খারাপ লাগে। কুশল কোনো প্রত্যুত্তর না করে টি শার্ট আর ট্রাউজার পরে তরুর কাছে গিয়ে দাঁড়িয়ে ওকে আবারও পাজা কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুয়ে দেয়। এরপর তরুর পায়ের ক্ষতস্থানটিতে ড্রেসিং করে কিছু ওষুধ বের করে বেডসাইড টেবিলের উপর রেখে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে যায়। তরু অবাক দৃষ্টিতে কুশলে যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, হঠাৎ কি হলো এনার? কিছু না বলেই চলে গেলেন, ওষুধ বের করে রেখে গেলেন, কিন্তু খাবার যে খেতে হবে সে সম্পর্কে তো কিছু বললেন না। তরু চিন্তা ভাবনার মাঝে একজন মহিলা সার্ভেন্ট খাবারের ট্রে হাতে নিয়ে তরুর রুমে প্রবেশ করে বললেন, ম্যাম, আপনার রাতের খাবার নিয়ে এসেছি। রেখে যাও তুমি। ম্যাম, স্যার বলেছেন আপনি সম্পূর্ণ খাবারগুলো খাওয়া শেষ করে ঔষধ খাওয়ার পরই যেন আমি রুম থেকে চলে যাই, তার আগে নয়। তোমার স্যার কোথায়? স্যার কোথায় সেই বিষয়ে আমি কিচ্ছু জানি না ম্যাম। আমাকে যতটুকু কাজ করতে বলেছেন আমি ততটুকু করেছি। তরু আর কোনো প্রশ্ন না করে খাবারটুকু খেয়ে ওষুধ খেয়ে নেয়। মহিলা সার্ভেন্টই চলে যেতে নিলে তরু বলল,
তোমার সন্ধ্যা ম্যামকে একটু আমার রুমে আসতে বলো তো। ঠিক আছে ম্যাম। এই বলে মহিলা সার্ভেন্টের রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর সন্ধ্যায় তরুদের রুমে প্রবেশ করে বলল, ভাবি, তুমি হঠাৎ আমাকে ডেকে পাঠালে, কোনো সমস্যা হয়েছে কি? আমার পাশে এসে বসো। সন্ধ্যা তরুর পাশে এসে বসতেই তরু সন্ধ্যার দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রশ্ন করল, আচ্ছা সন্ধ্যা, আমার সাথে বিয়ে হওয়ার আগে কি তোমার মেজো ভাইয়ার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল? আমার জানা মতে ভাইয়ার কখনো কোনো মেয়ে ফ্রেন্ড পর্যন্ত ছিল না। সেখানে কোনো মেয়ের সাথে সম্পর্ক করা তো দূরের বিষয়। কিন্তু তুমি হঠাৎ এমন প্রশ্ন করলে কেন ভাবি? তুমি কি ভাইয়াকে সন্দেহ করছো? আরে না না, সেরকম কোনো বিষয় না, এমনি জিজ্ঞেস করলাম, তুমি অন্যভাবে নিও না আমার প্রশ্নটি। আচ্ছা। আচ্ছা সন্ধ্যা, তুমি কি কাউকে ভালোবাসো না? তরু প্রশ্নে সন্ধ্যা কিছুটা থমকে যায়। কেন যেন মুখ দিয়ে না ভালোবাসি না বাক্যটি সে উচ্চারণ করতে পারছে না। মন, বিবেক, মস্তিষ্ক, শরীর পঞ্চ ইন্দ্রিয় যেন সন্ধ্যাকে বাধা প্রদান করছে না শব্দটি উচ্চারণ করতে। কিছু সময় পেরিয়ে গেলেও সন্ধ্যার কোনো প্রত্যুত্তর না পেলে তরুণীমা সন্ধ্যার ডান হাত নিজের হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করে ধরে বলল, মনে হচ্ছে তুমি কাউকে ভালোবাসো। যদি সত্যি তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে তার নিকট থেকে নিজের মনের ভিতর জমে থাকা অনুভূতিগুলো আর লুকিয়ে রেখো না। জীবনে খুব কম মানুষেরই ভাগ্য এমন হয় যেখানে যে যাকে ভালোবাসে সে তারই ভালোবাসা পায়। তাই যদি জীবনে এমন কাউকে পেয়ে থাকো তাহলে তাকে হাতছাড়া হতে দিও না। এই স্বার্থপর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া সব থেকে দুর্লভ ও মূল্যবান জিনিস পাওয়ার সমতুল্য। তরুণীমার কথাগুলো সন্ধ্যার মনের ভেতর যেন পুরোপুরিভাবে গেঁথে যায়। সন্ধ্যা নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি, তুমি কি ভাইয়াকে ভালোবাসো? জানি না। তরুণীমার এমন প্রত্যুত্তর শুনে সন্ধ্যা একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মেজো ভাইয়া মন মানসিকতা ও আচার ব্যবহারের দিক থেকে অনেক ভালো মানুষ গো। কখনো যদি তোমার মনে হয় ভাইয়া তোমাকে ভালোবেসে, তাহলে তাকে কষ্ট দিও না। দেখবে ভাইয়া তোমাকে তার সবটুকু উজাড় করে দিয়ে রানীর মতো করে রাখবে। তরুণীমা কোনো প্রত্যুত্তর করল না। সন্ধ্যা বসা অবস্থা থেকে উঠে তরুর রুম থেকে চলে যায়। সন্ধ্যা নিজের রুমে এসে দরজার ভেতর থেকে আটকে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, তবে কি আমি তারই মতো করে তাকে ভালোবেসে ফেললাম? অনেক সময় ধরে অপেক্ষা করার পরেও কুশল রুমে না ফিরলে তরু নিজের মতো করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালের মিষ্টি রোদের আলো এসে তরুর মুখশ্রীর উপর পড়লে ওর ঘুম ভেঙে যায়। হাড়গোড়া ভেঙে তরু শোয়া অবস্থা থেকে উঠে শোয়ার দিকে লক্ষ্য করতেই বুঝতে পারে কুশল রাতে আর রুমে আসেনি। তরু এবার অনেক অবাক হয়। মনের ভেতর ঘুরতে থাকে নানা ধরনের প্রশ্ন। তরু চিন্তা ভাবনার মাঝেই কুশল রুমে প্রবেশ করে। সোফায় গিয়ে বসতেই তরু কিছুটা রুক্ষ কণ্ঠে কুশলকে প্রশ্ন করলো, সারা রাত কোথায় ছিলেন আপনি? কুশলকে কোনো প্রত্যুত্তর না করে সোফায় শরীর এলিয়ে দিতে দেখে তরুর অনেক রাগ হয়। তরু বিছানা থেকে নেমে কুশলের সামনে গিয়ে রাগে স্বরে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, কোথায় ছিলেন সারা রাত আপনি? কুশল তবুও কোনো প্রত্যুত্তর না করে ডান হাত কপালের উপর ভাঁজ করে নিয়ে চোখ বন্ধ করে। এতে যেন তরুর রাগের মাত্রা আরও বেড়ে যায়। তরু বেডসাইড টেবিলের উপর থেকে পানির গ্লাসটি হাতে নিয়ে আবারও কুশলের সামনে এসে দাঁড়িয়ে গ্লাসে থাকা সম্পূর্ণ পানিগুলো কুশলের মুখের উপর ছুঁড়ে মেরে রাগে ফোঁস করতে শুরু করে। তরুর আকস্মিক এমন কাজে কুশল দ্রুত অবস্থা থেকে উঠে বসে এক হাত মুখের উপর থেকে পানিগুলো মুছে নিয়ে তরুকে কিছু না বলেই ওর পাশ কেটে আলমারির কাছে চলে যায়। আলমারি থেকে টাওয়াল আর টি শার্ট ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে যায়। তরু কুশলকে এমন ইগনোর করতে দেখে অবাক স্বরে বললেন, এই লোকটা হঠাৎ আমাকে ইগনোর কেন করছে বুঝলাম না। এদিকে নীলাদ্রি সন্ধ্যার দিক থেকে নেয়া গতকাল রাতের ঠিকানায় সেই ক্লিনিকের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে রিসেপশনের কাছে গিয়ে দাঁড়াতেই রিসেপশনে বসবাসরত মহিলাটি নীলাদ্রির দিকে তাকে শান্ত স্বরে বললেন, জি স্যার বলুন, কিভাবে আপনার সহযোগিতা করতে পারি? ডাক্তার খালিকুজ্জামান স্যার তো এই ক্লিনিকের আন্ডারে চিকিৎসা সেবা প্রদান করেন। জি স্যার। আমি একটু ওনার সাথে পার্সোনালি সাক্ষাৎ করতে চাই। স্যার, এভাবে তো আমরা আপনাকে তার সাথে সাক্ষাৎ করতে দিতে পারি না। উনি আমাদের এই ক্লিনিকের সব থেকে সিনিয়র ডক্টর। তাই ওনার রোগীরা ব্যতীত বাড়তি কেউ যদি ওনার সাথে পার্সোনালি সাক্ষাৎ করতে চায়, সেক্ষেত্রে আমাদের তার নিকট থেকে অনুমতি নিতে হয়। ঠিক আছে, আপনি অনুমতি নিন। আপনার পরিচয় দিয়ে সাহায্য করুন স্যার। আপনি ওনাকে বলুন রায়হানুল চৌধুরী পরিবার থেকে একজন এসেছেন তার সাথে পার্সোনালি সাক্ষাৎ করার জন্য। মহিলাটি নীলাদ্রের কথা অনুযায়ী খালিককে কল করে বললেন,
খালেক নীলাদ্রকে তার কেবিনে যাওয়ার অনুমতি দেয়। অতঃপর নীলাদ্র মহিলাটির থেকে খালেদের কেবিনে যাওয়ার রাস্তা দেখে নিয়ে সেই দিকে হাঁটতে শুরু করে। কিছু সময় পর খালেকের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করলে ভেতর থেকে একটি বয়স্ক কণ্ঠ নীলাদ্রকে ভেতরে আসার অনুমতি দিলে সে খালেকের কেবিনে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। খালেক নিজের ডেস্কে চেয়ারে বসে আছে। নীলাদ্র খালেকের ডেস্কের উপর পাশে রাখা চেয়ারে বসতেই খালেক শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, আপনার সাথে চৌধুরী পরিবারের সম্পর্ক কি? আগে তো কখনো আপনাকে চৌধুরী ম্যানশনের কোনো সদস্যের সাথে এই ক্লিনিকে আসতে দেখিনি। আমি রওনক আজমাইন চৌধুরী কুশলের বেস্ট ফ্রেন্ড নীলাদ্র আহমেদ। বড় বাবা অর্থাৎ রায়হানুল চৌধুরীর বর্তমান চিকিৎসার দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে। তো এখন আমার সাথে পার্সোনালি সাক্ষাৎ করতে আসার কারণ কি? নীলাদ্র ওর হাতে থাকা ফাইলটি ডেস্কের উপর খালেকের সামনে রেখে বলল, ফাইলটি চেক করলেই বুঝতে পারবেন। খালেক ফাইলটি খুলতেই দেখে এটা রায়হানুলের ব্লাড পরীক্ষার রিপোর্ট, যেখানে বড় বড় করে লেখা আছে দীর্ঘ সময় ধরে রায়হানুলের শরীরে ক্ষতিকর কড়া ডোজের ঔষধ ইনজেক্ট করে আসা হয়েছে, যার ফলে রায়হানুল আজ পর্যন্ত কোমা থেকে সুস্থ হতে পারেনি। নীলাদ্র চেয়ারের সাথে পিঠ ঠেকিয়ে খালেকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে রেখে বলল, এই রিপোর্ট যদি আমি এখন পুলিশের কাছে জমা করি তাহলে আপনার এই ক্লিনিক ও আপনি পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবেন। তা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন। নীলাদ্রের মুখে এরূপ কথাগুলো শুনে খালেকের কপাল বিন্দু বিন্দু ঘাম ঝুমতে শুরু করে। নীলাদ্র খালেকের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এসি থাকাকালীন এভাবে ঘামলে কি চলে ডাক্তার সাহেব? পানিটুকু পান করে কপালের ঘামগুলো মুছে নিন। খালেক পানির গ্লাসটি হাতে নিয়ে এক ঢোকে গ্লাসের সবটুকু পানি পান করে হাত দিয়েই কপালে ঘামগুলো মুছে নেয়। নীলাদ্র শান্ত স্বরে বলল, এবার আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন তো, যে কার কথায় আপনি দীর্ঘ 28 বছর যাবৎ বড় বাবার ভুল ট্রিটমেন্ট করে এসেছেন? তার নাম বললে তিনি আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলবেন। আর নাম না বললে আমি খুব তাড়াতাড়ি আপনার নিশ্চিহ্ন হওয়ার সুব্যবস্থা করব। ঠিক আছে, আমি আপনাকে তার নাম বলবো, কিন্তু এখানে না। আপনি আমার বাসায় আসুন, আজ রাতে আমি তখন আপনাকে সব ডিটেলস বলে দেব। এখানে বলতে কি সমস্যা আপনার? আমি ক্লিনিকে থাকাকালীন পুরো সময়টাতে আমার উপর তাদের ঠিক করা লোকেরা নজর রাখে, তাই আমি আমার জীবন ও আমার পরিবারের জীবন নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে পারবো না। ঠিক আছে, আমি আজ রাতেই আপনার বাসায় যাব, কিন্তু একটা কথা বলে রাখছি, আমার সাথে বিন্দুমাত্র চালাকি করার চেষ্টাও করবেন না, তাহলে ফল ভালো হবে না। এটাকে আপনি আমার দেওয়া লাস্ট ওয়ার্নিং হিসেবেও ভাবতে পারেন। এ বলে নীলাদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খালেকের থেকে তার বাসার ঠিকানাটা নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে আসে। নীলাদ্র চলে যেতেই খালেক ডেস্কের উপর থেকে নিজের ফোন উঠে কাউকে কল করে। ওপাশ থেকে কল রিসিভ হতেই খালেক নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, কাজ হয়ে গিয়েছে। সকালে নাস্তা পর্ব শেষ করে তরুণীমা রুমে এসে মেঝেতে পায়চারি করছে আর একটু পরপর দরজা দিয়ে বাইরের দিকে উঁকি মারছে। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর তরুণীমা ভাবুক স্বরে বলল, এই খারুসটা বাসায় ফেরার পর থেকে আমাকে ইগনোর কেন করছেন? কিছুতেই তার কারণ বুঝে উঠতে পারছি না। পরক্ষণে তরুণীমা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবির উপর দৃষ্টি স্থির রেখে বলল, আর সব থেকে বড় প্রশ্ন, ওনার করা ইগনোরের জন্য আমার মন এমন অশান্ত হয়ে আছে কেন? উনি আমাকে ইগনোর করুক আর আমার সাথে সম্পর্ক নাই রাখুক, তাতে আমার তো যায় আসার কথা না। তবে কি আমি ধীরে ধীরে ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? ওনার আমার সাথে কথা বলা, আমার রাগ সহ্য করা, আমার প্রতি কেয়ার দেখানো, এইসব কিছু কি আমার অভ্যাসের তালিকায় যুক্ত হচ্ছে? তরুর কথা বলার মাঝে এসে আয়নায় কুশলকে রুমে প্রবেশ করতে দেখে। কুশল রুমে প্রবেশ করে আলমারির সামনে গিয়ে দাঁড়িয়ে আলমারির উপর থেকে একটা খালি সুইটকেস পেরে বিছানার উপর খুলে রাখে। তরু কুশলের দিকে ঘুরে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে কুশলের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। কুশল আলমারি খুলে নিজের প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় সুটকেসে ভরতে শুরু করে। কুশল আবারও আলমারির কাছে চলে গেলে তরু নিজের ডান হাতের আঙুলগুলোর গিঁটের ওপর লাল রঙের লিপস্টিক হালকা করে লাগিয়ে দিয়ে দ্রুত পায়ে সুটকেসের কাছে এসে দাঁড়িয়ে ইচ্ছাকৃত সুটকেসের ভেতর ডান হাতের আঙুলগুলো রেখে সুটকেসের ঢাকনাটি সাবধানে হাতের উপর ফেলে মিথ্যে ব্যথা পাওয়ার নাটক করে মুখ দিয়ে, আমার আঙুলগুলো ভেঙে গেল গো, বাক্যটি উচ্চারণ করে। তরুর কণ্ঠে এমন কথা শুনে কুশল পিছন ঘুরে থাকাতেই তরুর হাতের উপর সুটকেসের ঢাকনাটি পড়ে থাকতে দেখে। দ্রুত পায়ে তরুর কাছে এসে ঢাকনাটি সরিয়ে তরুর হাত বের করে হাতের উপরিভাগে ফু দিতে দিতে রাগের স্বরে বলল, সুইটকেসের কাছে আসতে কে বলেছিল তোমায়? হ্যাঁ,
সবসময় কেয়ারলেসিনের মতো করে চলাফেরা করো তুমি। সুইটকেসের ঢাকনাটি আঙুলগুলোর উপর পড়ে কেমন লাল হয়ে গিয়েছে। ওয়াশরুমে চলো, পানি দিতে হবে হাতে, নয়তো আঙুলের গিঁটগুলোতে রক্ত জমাট বেঁধে যাবে। কুশলের মুখে এমন কথা শুনে তরু যেন বিষম খেলো। তরু মনে মনে ভাবে, এই রে, এখন হাতের ওপর পানি দিলে তো লিপস্টিকের সব রং উঠে যাবে, আর উনিও বুঝতে পারবেন আমি ব্যথা পাওয়ার মিথ্যে নাটক করেছি। এখন কি করব আমি? কি হলো, চলো। তরু কুশলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, না না না, লাগবে না পানি দেওয়া, এমনি এমনি সেরে যাবে, এখন আর ব্যথা নেই বললেই চলে। কুশল কিছু সময় তরুর দিকে শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকার পর মুখে কিছু না বলে সরাসরি ওকে পাঁজা কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হতে শুরু করলে তরু তৎক্ষণাৎ নিজের হাত পা ছুটতে ছুটতে বলল, না, আমার হাতে পানি দিব না, আমাকে নামিয়ে দিন, আমি ওয়াশরুমে যাব না। কে শুনে কার কথা? কুশল তরুর কোনো কথা কানে না নিয়ে ওকে কোলে নেওয়া অবস্থাতেই ওয়াশরুমে প্রবেশ করে। নীলাদ্র চৌধুরী মেনশনের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে নিজের রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। কিছু সময় পর নীলাদ্র নিজের রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে দেখে সন্ধ্যা ওর বিছানায় পা ঝুলে বসে আপেল খাচ্ছে। নীলাদ্র ভ্রু কুঁচকে সন্ধ্যার দিকে তাকায়। পরক্ষণে দরজা দিয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করে দেখে চারপাশ কেউ নেই। নীলাদ্র রুমের দরজা ভেতর থেকে আটকে দেয়। অতঃপর সন্ধ্যার সামনাসামনি রাখা ওয়ার্ড্রপের সাথে হেলান দিয়ে বুকের সাথে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে সন্ধ্যার ওপর শান্ত দৃষ্টি স্থির করে রেখে বলল, কি ব্যাপার ম্যাডাম, আজ নিজ ইচ্ছায় আমার ঘরে এসে বসে আছেন যে? এমনি সময় তো আমার থেকে শুধু পালাতে পারলেই বেঁচে যান। আজ হঠাৎ কি হলো আপনার, জানতে পারি কি? দেখছেন তো আপেল খাচ্ছি, এখন আমাকে কোনো প্রশ্ন করে ডিস্টার্ব করবেন না, একদম না। এদিকে নীলাদ্র তৎক্ষণাৎ সন্ধ্যার একদম কাছাকাছি এসে ওর দুপাশে বিছানার উপর দু হাত রেখে ওর দিকে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে পড়ে। আকস্মিক নীলাদ্রকে নিজের এত কাছে আসতে দেখে সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। সন্ধ্যা ওর দাঁত দিয়ে আপেল কামড় বসিয়ে এভাবেই আপেলটি মুখে ধরে রেখে হাত নামিয়ে নেয়। সন্ধ্যাকে অবাক করে দিয়ে নীলাদ্র আপেলের অন্য পাশ কামড়ে বসায়। এতে করে সন্ধ্যার চোখচুকো যেন কাঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। পরক্ষণে নীলাদ্র সন্ধ্যার কাছ থেকে সরে নিজের আগের স্থানে এসে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে শুরু করে। সন্ধ্যার হ্যাঁচকি উঠলে আপেলটি ওর মুখ থেকে নিচে পড়ে যায়। নীলাদ্র সন্ধ্যার এমন অবস্থা ভালোভাবে উপভোগ করছে। কিছু সময় পর সন্ধ্যা নিজেকে সামলে স্বাভাবিক হলে নীলাদ্র বলল, এই সামান্য কাছে যাওয়াতেই তো এমন অবস্থা, বিয়ের পর যখন তোকে পুরোপুরিভাবে নিজের করে নিব তখন কি করবি শুনি? নীলাদ্রের মুখে এমন কথা শুনে সন্ধ্যা লজ্জায় চোখ মুখ কুঁচকে নিয়ে মাথা নিচু করে ফেলে। পরক্ষণে সন্ধ্যা বিছানা থেকে নেমে চলে যেতে নিলে নীলাদ্র সন্ধ্যার হাত ধরে ওকে আটকে দিয়ে বলল, তোর মুখে ভালোবাসি শব্দটা শোনার জন্য এই মনটা সবসময় ব্যাকুল হয়ে থাকে রে। একবার ভালোবাসি তোমায় এই দুটো শব্দ নিজের মুখে উচ্চারণ করে আমার ব্যাকুল হয়ে থাকা মনটাকে শান্ত করে দিবি প্লিজ। নীলাদ্রের মুখে এমন কথা শুনে সন্ধ্যার হার্ট স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত বিট করতে শুরু করে। পরক্ষণে সন্ধ্যা বলল, আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি আপনার জন্য ছাদে অপেক্ষা করব। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে আপনি ছাদে আসলে তখন আমার মুখে সেই অনাকাঙ্ক্ষিত শব্দ দুটি শুনতে পারবেন। সন্ধ্যার মুখে এমন কথা শোনা মাত্র নীলাদ্রি ওর হাত ছেড়ে দেয়। হাত ছাড়া মাত্র সন্ধ্যা ওর দিক বেদিক লক্ষ্য না করে নীলাদ্রের রুমের দরজা খুলে এক দৌড়ে বাইরে চলে যায়। নীলাদ্র চেহারার হাসি ফুটিয়ে বিছানায় নিজের শরীর এলিয়ে দেয়। এদিকে কুশল তরুকে পাঁজা কোলে নিয়ে ওয়াশরুমের ভেতর প্রবেশ করে বেসিনের সামনে এসে দাঁড়িয়ে ওকে নামিয়ে দেয়। তরু ছোটার চেষ্টা করলে কুশল বেসিনের পানির নল ছেড়ে দিয়ে জোর করে তরু হাত পানির নিচে রাখে। অতঃপর কুশল তরুর কানের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে গিয়ে শান্ত স্বরে বলল, এই লাল রং শুধু ঠোঁটেই মানায়, হাতে নয়। তুমি যে ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের লিপস্টিক উঠিয়ে হাতে লাগিয়ে নিয়ে পর মুহূর্তেই স্বইচ্ছায় সুইটকেসের ঢাকনাটি নিজের হাতে উপরে ফেলেছিলে, তোমার এই সম্পূর্ণ কার্যকলাপ আমি আয়না দিয়ে লক্ষ্য করেছিলাম। কুশলের মুখে এরূপ কথাগুলো শুনে তরু শান্ত হয়ে যায়। কুশল তরুর আঙুলের গিঁটগুলো থেকে লিপস্টিকের রং পরিষ্কার করে পানির নল বন্ধ করে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর তরুণীমা ওয়াশরুম থেকে বের হয়ে ওয়ার্ড্রপের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কুশলকে প্রশ্ন করল, আপনি কি সুটকেসে নিজের জামা কাপড় নিয়ে বনবাস চলে যাবেন বলে ঠিক করেছেন? গ্রামে যাব, কিছু জরুরি কাজ আছে। কি কাজ? আমি আমার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই বিষয়ে কাউকে বলি না।
আমাকে কি আপনার শত্রুপক্ষের সঙ্গে বলে মনে হয় যে আমি আপনার কাজ সম্পর্কে জানতে পারলে সে কাজ সম্পন্ন হওয়ার পথে বাধার সৃষ্টি হবে? কাজের বিষয়ে আমি আমার নিজের ছায়াকেও বিশ্বাস করি না। আর মেয়ে মানুষের পেটের ভিতর লম্বা সময় ধরে কথা ধরে রাখার ক্ষমতা নেই বললেই চলে। এই বলে কুশল নিজের সুটকেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তরু কুশলে যাওয়ার পানে ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে বলল, উনি কি কোনোভাবে আমাকে অপমান করলেন? পরক্ষণই তরুণীমা রুম থেকে বেরিয়ে কুশলের পেছন পেছন যেতে শুরু করে। আলমারি থেকে একের পর এক শাড়ি ও জামা বের করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উপর ধরে দেখছে আর মেঝের উপর ফেলছে সন্ধ্যা। কোন জামাটি বা কোন শাড়িটা পরলে তাকে সব থেকে বেশি সুন্দর লাগবে তা কিছুতে সে চূড়ান্ত করতে পারছে না। সন্ধ্যা ক্লান্তি আর বিরক্তি নিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। কোনটা যে পরবো ভালো লাগছে না কিছু। দেখ পরক্ষণে কিছু একটা ভেবে সন্ধ্যা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে নিজের রুম থেকে বেরিয়ে নীলাদ্রের রুমের দিকে হাঁটা ধরে। কিছু সময় হাঁটার পর নীলাদ্রের রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই সন্ধ্যা দেখে নীলাদ্র শার্ট প্যান্ট পরে রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছে। আয়নায় দরজায় দাঁড়ানো সন্ধ্যার প্রতিছবি দেখা মাত্র নীলাদ্র চিরুনিটা রেখে হাতে ঘুরে পড়তে পড়তে বলল, কিরে কিছু বলবি? কিছু বলার নেই, কিন্তু আপনাকে দিয়ে আমার একটা কাজ করানো আছে। এক্ষুনি একবার আসুন তো আমার সাথে। কি কাজ শুনি? সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবেন। এই যা তো এখান থেকে। আমি এখন তোর কোনো কাজ করতে পারবো না। আমার কিছু কাজ আছে, তাই বাইরে যেতে হবে এখন। নীলাদ্রের এমন কথা সন্ধ্যা নিজের চেহারা হালকা রাগ ভাব ফুটিয়ে বিড়বিড়িয়ে বলল, আমার সাথে ভাব নিচ্ছে এখন টেবিলটা। দাঁড়া দেখাচ্ছি মজা। পরক্ষণে নীলাদ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে সন্ধ্যা নীলাদ্রের হাত ধরে টানতে টানতে রুমের বাইরে নিয়ে যেতে শুরু করে। নীলাদ্র সন্ধ্যার সাথে যেতে যেতে বলল, দেখ সন্ধ্যা, এখন আমি তোর কোনো কাজ করে দিতে পারবো না কিন্তু। আপনি পারবেন না মানে? আপনার ঘাড় শুদ্ধ পারবে। আর সবার কাছে গিয়ে নিজের এই ভাব দেখায়েন, আমার কাছে না। সন্ধ্যার এমন কথাই নীলাদ্র মিটিমিটি হাসে। নীলাদ্র তো সবসময় এটাই চায় সন্ধ্যা যেন তাকে বুঝে, তার ভালোবাসা বুঝে। নীলাদ্র যেমন কারণে অকারণে সন্ধ্যার কাছে নিজের ভালোবাসা নিয়ে হাজির হয়, ঠিক তেমনি সন্ধ্যাও যেন নীলাদ্রের ভালোবাসা গ্রহণ করে তার উপর জোর খাটায়। সন্ধ্যা নীলাদ্রকে নিজের রুমে আসতেই নীলাদ্র রুমের বেহাল অবস্থা দেখে হা হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নীলাদ্র সন্ধ্যার মাথায় পেছনে হালকাভাবে চড় দিয়ে বলল, এটা কি কোনো মেয়ে মানুষের রুম নাকি আবর্জনা স্তূপ রে? এ কি দুর্দশা করে রেখেছিস তুই রুমের? এখন কি আমাকে দিয়ে এইসব কাপড় গুছিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে আসলি তুই? এই তোর কাজ? সন্ধ্যা নিজের মাথার পেছনে হাত বুলাতে বুলাতে রুমের মাঝ বরাবর কাপড়গুলোর মাঝে বাবু সাহেবের মতো করে বসে নীলাদ্রের দিকে অসহায় মুখাস্ত্র নিয়ে তাকিয়ে বলল, এখান থেকে আমায় একটা শাড়ি বা জামা সিলেক্ট করে দিন প্লিজ। আমি অনেক সময় ধরে আলমারি থেকে সব জামা কাপড় বের করে নিজের উপর একটা একটা করে ধরে ধরে দেখেও কোনো একটাতে মনস্থির করতে পারিনি। নীলাদ্র সন্ধ্যাকে আর কিছু না বলে মেঝেতে পড়ে থাকা জামা আর শাড়িগুলো দেখতে শুরু করে। কিছু সময় দেখার পর নীলাদ্র সাদা সুদূর কারুকাজে তৈরি গাঢ় লাল রঙের একটা শাড়ি হাতে তুলে নিয়ে বলল, উঠে দাঁড়া তো। সন্ধ্যা উঠে দাঁড়ায়। নীলাদ্র সন্ধ্যার হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। শাড়িটা সন্ধ্যার কাঁধের উপর রেখে আয়নার মাঝে সন্ধ্যার প্রতিচ্ছবির উপর দৃষ্টি স্থির করে ঠোঁটে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, এই শাড়িটা পরলে তোকে সব থেকে সুন্দর লাগবে। আজ রাতে এই শাড়িটা পরে খুব সুন্দরভাবে সেজে আমার জন্য ছাদে অপেক্ষা করিস। আমি এসে তোর অপেক্ষার অবসান ঘটাবো। তারপর তোর মুখ থেকে সেই অনাকাঙ্ক্ষিত শব্দ দুটি শুনে নিজের অশান্ত মনকে শান্ত করব। নীলাদ্রের কথায় সন্ধ্যা নিজের চেহারা লজ্জাভাব ফুটিয়ে মাথা নিচু করে নেয়। নীলাদ্র সন্ধ্যার লজ্জাভাব দেখে বলল, এইভাবে লজ্জা পেয়ে আমাকে আর যন্ত্রণা দিস না। সন্ধ্যা আরো বেশি লজ্জা পেয়ে পেছন ঘুরে নীলাদ্রকে ঠেলে নিজের থেকে দূরিয়ে সরিয়ে বলল, এই আপনি এখন যান তো, আপনার না কি যেন কাজ আছে, যান গিয়ে সেই কাজ শেষ করুন। নীলাদ্র আর কিছু না বলে প্যান্টের দুই পকেটে দুই হাত রেখে হাসতে হাসতে সন্ধ্যার রুম থেকে বেরিয়ে যায়। কৌশল বাড়ির পেছনে এসে দাঁড়িয়ে ডিগিটা খুলে সেখানে নিজের সুটকেসটা রেখে দেয়। ইতিমধ্যে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়তে শুরু করেছে। সূর্যের শেষ লাচে আভায় পুরো পরিবেশে এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি হয়েছে। পর মুহূর্তে কৌশল ডিগিটা বন্ধ করে ড্রাইভিং সিটের দরজা খুলতেই দেখে পাশের সিটের তরুণীমা পায়ের উপর পা তুলে বসে আছে। কুশল ড্রাইভিং সিটে বসতে বসতে তরুকে প্রশ্ন করলো, তুমি এখানে কি করছো? আমিও গ্রামে যাব। বহু বছর হলো গ্রামের সাইডে যাওয়া হয় না।
হঠাৎই কেন জানি গ্রামের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার জন্য মনের মধ্যে প্রবল ইচ্ছে জাগলো। আপনি যেহেতু গ্রামে যাচ্ছেনই, তাই ভাবলাম আপনার সাথেই চলে যাই। কুশল গাড়ির দরজা আটকে দিয়ে তরুর কিছুটা ঝুঁকে ওর সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে বলল, সরাসরি বললেই পারো আমার একলা গ্রামে যাওয়া নিয়ে তুমি ভরসা পাচ্ছ না, তাই এত সুন্দর বাহানা তৈরি করে আমার সাথে গ্রামে যাবে বলে মন স্থির করেছো। কুশলের নিজের এত কাছাকাছি আসার জন্য তরু যেন নিঃশ্বাস ফেলতেই ভুলে গিয়েছে। কুশল নিজের সিটে ভালোভাবে বসে ঠোঁটে স্মিত হাসি ফুটিয়ে বলল, আমাদের সন্তানদের পটি পরিষ্কার করার ভয়ে কি নিঃশ্বাস ফেলা বন্ধ করে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করলে তুমি? কুশলের মুখে এমন কথা শুনে তরুর মুখ অটোমেটিক হাওয়া হয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তরু জানালার পাশে মুখ ঘুরিয়ে বিড়বিড়িয়ে বলল, কত বড় খচ্চর এই মানুষটা, ভাবা যায়? তরুর রিয়াকশন দেখে কুশল হাসতে হাসতে গাড়ি স্টার্ট করে। 2 ঘন্টার রাস্তা অতিক্রম করার পর হঠাৎ একটা ব্রিজের সামনে আসতেই রাস্তার মাঝে অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে কুশল গাড়ির ব্রেক কষে। তরুও সামনের দিকে লক্ষ্য করার পর কুশলকে বলল, কি হয়েছে? সামনে এত লোকের ভিড় কেন? তুমি গাড়ি থেকে নেমো না, আমি দেখছি কি হয়েছে। আমি একা একা গাড়িতে বসে কি করব? আমিও দেখতে চাই কি হয়েছে ওখানে। আচ্ছা নামো গাড়ি থেকে। তরু নিজের সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কুশলও গাড়ি থেকে নেমেই গাড়ির দরজা লক করে তরুর কাছে এসে ওর হাত শক্ত করে ধরে সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। কিছুটা পথ অগ্রসর হওয়ার পর দুজন লোক তরুদের পাশ কাটিয়ে যেতে নিলে কুশল তাদের উদ্দেশ্য করে বলল, সামনে এত লোকের ভিড় কেন ভাই, কি হয়েছে ওখানে? লোক দুজনের মাঝে একজন আফসোসের কণ্ঠে বলল, রাজপুত্রের মতো একটা পোলা গো, বয়স 27 হইব, না জানি কোন গাড়ি আইসা পোলাটারে ধাক্কা দিয়েছে। সম্পূর্ণ মুখের অবস্থা বিগতি হয়ে গেছে, চেহারা দেখে চেনার উপায় নাই। সম্পূর্ণ শরীর আর রাস্তার রক্ত দিয়ে হইয়া গেছে, মনে হয় না পোলাটারে বাঁচাইব আছে এখনো। না জানি কোন বাপের মাইয়া কোলে সন্তান হাইরা হয়ে গেল। এই বলে লোক দুজন চলে যায়। তরুর হাত পা ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে, মনের ভেতর অজানা ভয় কাজ করছে। কুশল তরুর হাত ধরে আবারও সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। এদিকে ব্রিজের মাঝ বরাবর এসে মানুষের ভিড় ঠেলে একদম সামনে চলে আসে তরু আর কুশল। ছেলেটি থেতলে যাওয়া বিভৎস মুখশ্রী চোখে পড়া মাত্রই তরু আহ বলে দুহাতে 2 চোখ ঢেকে কুশলের বুকে মাথা রাখে। কুশল এক হাতে তরুকে জড়িয়ে ধরে এক দৃষ্টিতে রাস্তার ওপর পড়ে থাকা ছেলেটির নিথর শরীরের দিকে তাকিয়ে আছে। ছেলেটির পরনে সাদা শার্ট রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে। পরক্ষণে ছেলেটির হাতের দিকে লক্ষ্য করলে তাতে থাকা ঘড়িটা দেখা মাত্র কুশলের হাত পা থরথর করে কাঁপতে শুরু করে। কুশল কাঁপা কাঁপা কণ্ঠে বলে, নীলাদ্র। কুশলের মুখে নীলাদ্র নামটি শোনা মাত্র তরুর বুকটা যেন কেঁপে ওঠে। তরু কুশলের বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকালে দেখে কুশলের 2 চোখ লাল হয়ে এসেছে, যেন কুশলের এই 2 চোখ ফেটে অজস্র নোনা জল বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোনো এক অজানা বাধার কারণে আটকা পড়েছে। কুশল তরুর হাত শক্ত করে ধরে নীলাদ্রের কাছে গিয়ে বসে চারপাশ দাঁড়িয়ে থাকা লোকদের উদ্দেশ্য করে বলছে, কেউ একটু সাহায্য করুন, ও আমার ভাই, ওকে বাঁচাতে হবে, দয়া করে কেউ ধরুন, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর কান পর্যন্ত যেন কুশলের সাহায্যের ঢাক পৌঁছাচ্ছে না। তরু থ হয়ে বসে আছে কুশলের পাশে, ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। চারপাশ দাঁড়িয়ে থাকা লোকগুলোর মাঝে একজন আরেকজনকে কানাঘুষো করে বলছে, কে না কে তাকে এভাবে স্পর্শ করা ঠিক হবে না। অ্যাক্সিডেন্টে হয়ে গেছে নাকি ষড়যন্ত্র করে মেরে ফেলেছে, সে চেষ্টা করে কে জানে। এখন যদি স্পর্শ করি তাহলে পুলিশ কেস হয়ে যাবে। কে চায় এসব পুলিশি ঝামেলায় স্বেচ্ছায় জড়াতে বাপু? চেহারায় যে মুশকিল অবস্থা হয়েছে দেখে তো শরীরে গুলিয়ে আসছে, এ ধরনের ধরবে কে? এ তো রক্তপাত হয়েছে, এখনো বেঁচে আছে বলে তো মনে হয় না। শুনেছি অ্যাক্সিডেন্ট ফাঁসি হয়ে কারোর মৃত্যু হলে আর আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়। এসব অপমৃত্যুর লাশ আমরা স্পর্শ করতে পারবো না। লোকমুখে বলা কথাগুলো কুশল তরু কান পর্যন্ত পৌঁছাচ্ছে। তরু আর চুপ হয়ে বসে থাকতে পারে না, বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে রাগ নিয়ে উচ্চস্বরে বলল, ব্যাস, যথেষ্ট বলেছেন আপনারা সবাই। হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের কোনো প্রকার সাহায্য করার দরকার নেই। শুধু মুখ দিয়ে এইসব কথা বের করে নিজে নিম্ন মন মানসিকতা, শিক্ষা আর চিন্তাভাবনার প্রকাশ ঘটাবেন না, দোহাই লাগে। তরুণিমার কথাগুলো শোনা মাত্র উপস্থিত সকলে পুরোপুরিভাবে নীরব হয়ে যায়।
কিছু সময়ের মধ্যে অনেকেই স্থান ত্যাগ করতে শুরু করে ধীরে ধীরে। পরক্ষণে তরু কুশলকে উদ্দেশ্য করে বলল, আপনি নীল ভাইয়ার কোমরের উপরের অংশটুকু ধরুন, আমি নিচের অংশটুকু ধরছি। দ্রুতই ওনাকে হসপিটালে ভর্তি করাতে হবে। আল্লাহর উপর ভরসা রাখুন, ওনার কিচ্ছু হবে না। তরুর কথা অনুযায়ী কুশল নীলাদ্রের কোমরের উপরের অংশটুকু ধরে আর তরু পায়ের অংশটুকু। উপস্থিত মানুষরূপী একটা প্রাণী ওদের সাহায্য করতে এগিয়ে আসেনি, শুধু নীরব হয়ে চেয়ে চেয়ে দেখে। কৌশল আর তরু নীলাদ্রকে গাড়ির পেছনে সিটে শুয়ে দেয়। অতঃপর ওরা দুজনেই গাড়িতে উঠে বসে। কুশল গাড়ি স্টার্ট করে ঘুরিয়ে দিয়ে চালাতে শুরু করে শহরের দিকে। ডাক্তার খালেকুজ্জামান বাসার ড্রয়িং রুমে আপাদমস্তক কালো হুডিতে ঢাকা একজন মানুষ পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। হাতের 2 আঙুলের মাঝে পিস্তলটি ঘোরাচ্ছে। তার পাশে কালো হুডির আড়ালে দাঁড়িয়ে আছে আরও একজন মানুষ। তার সামনে 2 হাত উপরে উঠে হাঁটু ভেঙে বসে আছেন খালেকের স্ত্রী ও 20 বছর বয়সী একজন মেয়ে। খালেকের স্ত্রী ও মেয়ের মাথার পিস্তল ঠেকিয়ে রেখেছে কালো হুডি পরিহিত আরও 2 জন মানুষ। একটু নাড়াচাড়া করার চেষ্টা করলেই যেন পিস্তলের থাকা সবগুলো গুলি তাদের 3 জনের মস্তিষ্কের এপাশ দিয়ে প্রবেশ করে ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। ভয়ে থরথর করে কাঁপছে খালেক ও খালেকের পরিবার। সেই সময় খালেক ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো বলেছিলেন আপনার কথা অনুযায়ী কাজ করলে আপনি আমার আর আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। আমি তো আপনার কথা অনুযায়ী সব কাজ করেছি। ওই নীলাদ্র নামের ছেলেটা যখন আমার বাসায় এসেছিল তখন সুযোগ বুঝে ওকে কোমরে কড়া ডোজের ড্রাগস ইঞ্জেকশন করে দিয়েছিলাম। তখন একে একে আপনারা আপনাদের আসল পরিচয়, এত বছরের লুকায়িত সব সত্য ওর সামনে তুলে ধরেছিলেন। নেশার প্রভাব পড়ায় ছেলেটা সব জেনেও কিছু করে ওঠার শক্তি পায়নি। পর মুহূর্তে ওর চ্যাপ্টার পুরোপুরিভাবে ক্লোজ করতে শহর থেকে অনেক দূরে মেন রাস্তার উপরে ছেড়ে দিয়েছিলেন। আর ইচ্ছাকৃত ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্টও করিয়েছিলাম। আমি দেখেছি অ্যাক্সিডেন্টের কারণে নীলাদ্রের মুখ পুরোপুরিভাবে থেতলে গিয়েছিল। আর এই লম্বা সময়ের মাঝে নীলাদ্র মারাও গিয়েছে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। তাই আপনাদের সব সত্য ও আসল পরিচয় সে জেনে গিয়েছে। সত্ত্বেও আপনাদের চিন্তা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্লিজ এবার আমাদের ছেড়ে দিন। আমরা এই দেশ ছেড়ে অনেক দূরে অন্য কোথাও চলে যাব। কখনো আপনাদের কারোর ছায়াও আমাদের উপর পড়বে না। এমন জায়গায় লুকিয়ে থাকবো আমি আমার পরিবারকে নিয়ে। সোফায় বসারত মানুষটি খালেকের দিকে পিস্তল তাক করে বলল, আপনার এত বেশি কষ্ট করতে হবে না, সেই সুব্যবস্থা আমি নিজ হাতে করেছি। ওপারে নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন। আলবিদা। এ বলে মানুষটি খালেক বা তার পরিবারকে দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করার সুযোগ না দিয়ে গুলি করে। 3টে গুলি 3 জন মানুষের মস্তিষ্কে এপাশ দিয়ে প্রবেশ করে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে মেঝেতে লুটিয়ে পড়ে খালেকের স্ত্রী ও মেয়ের প্রাণহীন লাশগুলো। নীলাদ্রের পছন্দ করে দেওয়া সাদা সুতোর কারুকাজে তৈরি গাঢ় লাল রঙের শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পরে, হাতে পায়ে আলতা দিয়ে, চুলগুলো খোপা করে খোপায় বেলি ফুলের মালা লাগিয়ে, হালকা মেকআপ আর চোখে গাঢ় করে কাজল দিয়ে খুব সুন্দরভাবে সেজেছে সন্ধ্যা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ আরেকবার দেখে নিয়ে সন্ধ্যা রুম থেকে বের হয়। এরপর চারপাশ লক্ষ্য করে সকলের চোখ এড়িয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। কিছু সময় পর ছাদে এসে পর পাশ থেকে আস্তে করে দরজা আটকে দেয় সন্ধ্যা। যদিও এত রাতে কারোর ছাদে আসার চান্স নেই, তবুও কোনো প্রকার রিস্ক সন্ধ্যা নিতে চায় না। হাতে থাকা ফোনটা অন করে নীলাদ্রের নাম্বার মেসেজ সেন্ড করে, ছাদে দরজায় দাঁড়ানোর পর কোনো প্রকার শব্দ না করে আমাকে একবার কল দেবেন। অতঃপর সন্ধ্যা ছাদের ছোট ঘরে প্রবেশ করে সেখান থেকে আগের এনে রাখা একটা ডালা হাতে নিয়ে ছাদ বরাবর আসে, হাঁটু ভাঁজ করে বসে পড়ে। ডালাটির উপর থেকে ঢাকনাটি সরিয়ে ভেতর রং বেরঙের অনেকগুলো সুগন্ধ ছড়ানো মোমবাতি আর দেশলাই বের করে। এরপর মোমবাতিগুলো লাভ শেপে সাজিয়ে দেশলাইয়ের সাহায্যে জ্বালাতে শুরু করে। সবগুলো মোমবাতি জ্বালানো শেষ হলে মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ এক অন্যরকম সৌন্দর্যে মোড় বদলায়। মোমের সুঘ্রাণ পুরো পরিবেশকে সৌন্দর্যের উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছে যেন। সন্ধ্যা মোম দিয়ে সাজানো লাভ শেপের একপাশে বসে দূর আকাশের দিকে দৃষ্টি স্থির করতে দেখে আজ পুরো আকাশ কেমন কালো মেঘে ছেয়ে আছে। আকাশ জুড়ে একটা তারা দেখা যাচ্ছে না।
আজ পূর্ণিমার দ্বিতীয় দিন বলে মনেই হচ্ছে না সন্ধ্যার কাছে। সন্ধ্যা অভিমানী স্বরে বলল, আজকেই আকাশকে তার মন খারাপের কালো চাদর দিয়ে চাঁদ ও তারার সৌন্দর্যকে ঢেকে দিতে হলো। যদি এই মুহূর্তে বৃষ্টি এসে যায় তাহলে তো আমার এত সুন্দর করে ছাদ সাজানোর দৃশ্য ওনার দেখাই হবে না। কখন যে আসবে এই টেবিলটা, আরেকটা মেসেজ করে বরং বলি তাড়াতাড়ি চলে আসতে। একথা বলে সন্ধ্যা ওর পাশ থেকে ফোনটা হাতে নিয়ে নীলাদ্রকে মেসেজ সেন্ড করতে গিয়েও থেমে যায়। পরক্ষণে মেসেজটা কাট করে সন্ধ্যা বলল, বারবার মেসেজ করলে এখানে আসার পর সেটা নিয়েও আমাকে পচানি দিতে ছাড়বে না এই ভোটটাটা। থাক, কোনো মেসেজ বা কল করব না আমি। দেখি কখন আসার সময় হয় জনাবের। যদি আমাকে বেশি সময় ধরে অপেক্ষা করিয়েছে তাহলে আসার পর প্রতি মিনিট হিসেব করে ওনাকে যদি কানে ধরে উঠবোস না করিয়েছি তাহলে আমার নামও সন্ধ্যা চৌধুরী নয়। এ বলে সন্ধ্যা দুই হাঁটু একত্র করে তার উপর থুতনি ঠেকিয়ে নীলাদ্রের আসার অপেক্ষা করতে শুরু করে। ধীরে ধীরে রাত আরো গভীর হতে শুরু করেছে। সন্ধ্যা নীলাদ্রের আসার অপেক্ষার প্রহর গুনছে। সন্ধ্যা বসাবস্থা থেকে উঠে দাঁড়িয়ে সময় দ্রুত পার করার জন্য পায়চারি করছে। পরক্ষণে রাতের আকাশ জুড়ে বিরাজ করা কালো মেঘের দলাগুলো একে অপরের সাথে সংঘর্ষ খেয়ে গর্জন তুলতে শুরু করেছে। বাতাসের মাত্রাও ধীরে ধীরে বাড়ছে। ছাদের উপর সন্ধ্যার বানানো লাভ শেপের মোমবাতিগুলোর মাঝে কিছু মোমবাতি নিভেও গিয়েছে ইতিমধ্যে। পরক্ষণে ঝিমঝিমে বৃষ্টি নামতে শুরু করে। সন্ধ্যা এক ঠায় দাঁড়িয়ে বৃষ্টির পানিতে মোমবাতিগুলোকে নিভে যেতে দেখছে। নীলাদ্রের না আসার আগে অভিমানী নিজের সব সাজ দুহাত দিয়ে মুছতে মুছতে বলল, আমার অপেক্ষার এমন প্রতিদিন দিলেন তো আপনি। আজকের পর যদি আরও 1000 বার আমার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে আসেন তবুও আমি আপনাকে ভালোবাসবো না। সন্ধ্যার মুছে ফেলার সব সাজ বৃষ্টি পানিতে ধুয়ে মুছে গিয়েছে ইতিমধ্যে। অতঃপর সন্ধ্যার ছাদের দরজা খুলে দ্রুত পায়ে নিজের রুমে চলে যায়। শহরের একটা বড় ক্লিনিকের সামনে সে গাড়ি থামায় কুশল। কুশলের কল পেয়ে সাদিকও বেশ কয়েকজন গার্ডদের নিয়ে সেখানে উপস্থিত হয়। দ্রুততার সাথে গাড়ি থেকে নেমে ক্লিনিকের ভেতরে এসে রিসেপশনের কাছে এসে দাঁড়িয়ে সেখানে থাকা মহিলাটিকে বলল, আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব খারাপ অবস্থা ওর, দ্রুত একটা স্ট্রেচারে করে ওকে ভিতরে আনার ব্যবস্থা করতে হবে। স্যার, অ্যাক্সিডেন্টে পেশেন্টদের এভাবে সরাসরি আমাদের ক্লিনিকে ভর্তি করাতে পারি না। প্রথমত পুলিশকে ইনফর্ম করতে হবে, তারা পুরো বিষয়টাকে তদন্ত করে দেখবে, তারপর আমরা পেশেন্টকে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। মহিলাটির মুখে এমন কথা শুনে কুশলের রাগ যেন এবার মাথায় চড়ে বসেছে। কুশলের পকেট থেকে পিস্তলটি বের করে মহিলাটির দিকে ধরে। সেই মুহূর্তে সাদিক গার্ডদের নিয়ে ক্লিনিকের ভেতর প্রবেশ করে। সেখানে বসারত সকলের দিকে বন্দুক ধরে। মহিলাটি সহ উপস্থিত সবাই ইতিমধ্যে ভয়ে চুপসে গিয়েছে যেন। কুশল রাগ নিয়ে উচ্চস্বরে বলল, আমার ভাই বাহিরে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, আর আপনারা আমাকে এখানে পুলিশি ফর্মালিটি পালন করতে বলছেন। এক্ষুনি আমার ভাইকে ভর্তি করিয়ে ওর চিকিৎসা শুরু করার ব্যবস্থা করুন, নয়তো এই ক্লিনিক থেকে একটা মানুষকে আমি তার জীবন নিয়ে বের হতে দিব না। মহিলাটি তৎক্ষণাৎ দুজন পুরুষ নার্সকে থেকে স্ট্রেচার নিয়ে বাইরে থেকে নীলাদ্রকে আনার ব্যবস্থা করতে বলে। নার্স দুজন দ্রুত স্ট্রেচার নিয়ে বাইরে এসে নীলাদ্রকে স্ট্রেচার করে ক্লিনিকের ভেতরে নিয়ে আসে। তরুণীমা তাদের পেছন পেছন ভেতরে এসে দাঁড়ায়। নীলাদ্রের মুখের করুণ অবস্থা দেখা মাত্র একজন মহিলা তার বাচ্চার চোখ হাত দিয়ে ঢেকে দেয়, যা কুশলের চোখ এড়ায় না। কুশল নিজের শার্ট খুলে নীলাদ্রের মুখ ঢেকে দেয়। কুশল মহিলাটিকে বলল, ডাক্তার কোথায়? মহিলাটি বিহিত কণ্ঠে কিছু বলতে নেবেন সে সময় একজন মধ্যবয়সের পুরুষ ডাক্তার সেখানে উপস্থিত হয়ে গার্ডদের হাতে বন্দুক দেখে বললেন, কি হচ্ছে এসব এখানে? আপনারা কারা? কুশল নিজের পিস্তলটি নামিয়ে ডাক্তারের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এখন পরিচয় দেওয়ার সময় আমার হাতে নেই, দ্রুত আমার ভাইয়ের চিকিৎসা শুরু করুন। একটা ভদ্র মানুষের চিকিৎসা করানোর জায়গা, এখানে এইসব মাস্তানি চলবে না। আমার ক্লিনিকে আমি এসব এলাও করব না, বেরিয়ে। ডাক্তারটি পুরো কথা শেষ করার আগে কুশল রাগে ওর হাতে থাকা পিস্তলটি দিয়ে নিচের দিকে একবার গুলি করে। গুলিটির আঘাত টাইলসের অনেকটা জায়গা ফেটে যায়। কুশল শান্ত স্বরে বলল, এক্ষুনি যদি আমার ভাইয়ের চিকিৎসা শুরু না করা হয় তাহলে এই পিস্তলে থাকা বুলেটগুলো আপনার শরীরে ঠিক কতগুলো জায়গায় ছিদ্র তৈরি করবে তা আপনি ভাবতেও পারবেন না। ডাক্তারটি ভীত কণ্ঠে নার্স দুজন আর ওই রিসেপশনের মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন,
এখনই পেশেন্টকে ওটিতে নিয়ে চলো, আর ডক্টর আকরামকে কল করে আসতে বলো দ্রুত। তরুণীমা কুশলের কাছে এসে ওর হাত থেকে পিস্তলটি নিয়ে সাদিককে দিয়ে বলল, গার্ডকে বাইরে যেতে বলুন, সবাই অনেক ভয় পাচ্ছে। সাদিক তরুণীমার কথা শুনে কুশলের দিকে তাকালে তরু সাদিকের দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে বলল, আমি আপনার স্যারের ওয়াইফ হই, আর আমি আপনাকে কিছু করতে বললে তখনও আপনার স্যারের এক্সট্রা পারমিশন নিতে হবে নাকি? সাদিক গার্ডদের ইশারা করে তাদের নিয়ে ক্লিনিকের মূল দরজা দিয়ে বেরিয়ে যায়। ওরা চলে যেতেই উপস্থিত সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তরুণীমা কুশলের হাত ধরে অপারেশন থিয়েটারের সামনে এসে থাকা চেয়ারে ওকে বসিয়ে দিয়ে বলল, চুপচাপ এখানে বসে থাকুন, আমি ভর্তির সব ফর্মালিটি পূরণ করে আসছি। তরু চলে যেতে নিলে কুশল তরুর হাত ধরে নেয়। তরু কুশলের দিকে ফিরে তাকাতেই দেখে কুশল ছল দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। পরক্ষণে কুশল কাঁপা কণ্ঠে তরুকে বলল, নীল সুস্থ হয়ে যাবে তো তরু? কুশলের এমন অসহায় মুখশ্রী দেখে এই প্রথম তরুর বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। নীলাদ্রের কথা চিন্তা করে তরু নিজের মনেও যথেষ্ট ভয় কাজ করছে। তবু তরু বাহির থেকে নিজেকে শক্ত রেখে কুশলের হাতের উপর নিজের অন্য হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না, আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি আমাদের নিরাশ করবেন না। নীলাদ্র ভাইয়া আবারও পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। অতঃপর তরু রিসেপশনের কাছে এসে ভর্তির সব ফর্মালিটি পূরণ করে কার্ড দ্বারা চিকিৎসার সম্পূর্ণ বিল পেমেন্টও করে দেয়। সে সময় ডাক্তার একরাম এসে ওটির ভেতরে ঢুকতে নিলে কুশল তার হাত ধরে। ডাক্তার আকরাম অবাক হয়ে কিছু বলতে নিলে কুশল তার হাতের উপর কয়েক ফোঁটা চোখের পানি ঢেলে অনুরোধের স্বরে তাকে বললেন, দয়া করে আমার ভাই সমতুল্য বন্ধুকে বাঁচিয়ে দিন ডাক্তার, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারাতে পারবো না। কুশলের অনুরোধে ডাক্তার তার অন্য হাতে কুশলের কাঁধে রেখে বললেন, আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করব তোমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচানোর। বাবা, আল্লাহর কাছে প্রার্থনা করো, জীবন বাঁচানোর একমাত্র শক্তিকর্তা তিনি, আমরা তো শুধুমাত্র ওসিলা। এই বলে ডাক্তার আকরাম ওটির ভেতরে চলে যান। কুশল তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে। অ্যাক্সিডেন্ট ক্লিনিক থেকে পুলিশকে কল করায় পুলিশ সেখানে আসলে সাদিক পুলিশের দিকটা সম্পূর্ণভাবে সামলে নেয়। তরুণীমা ওটির সামনে আসলে কুশলকে সেখানে দেখতে না পেয়ে বলল, ইনি আবার কোথায় চলে গেলেন? তরুণীমা কুশলকে খুঁজতে শুরু করে। বেশ কিছু সময় ধরে খোঁজার পর ক্লিনিকের নামাজ ঘরের সামনে এসে দাঁড়াতে দেখে কুশল সেখানে জায়নামাজে বসে আল্লাহর নিকট দুহাত তুলে তরুণ নীলাদ্রের সুস্থতা কামনা করে, চোখের পানি ফেলছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে। তরুণীমা মুগ্ধ দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলল, আজকাল তো এমন সত্যিকারের বন্ধুত্বের বন্ধন দেখাই যায় না, সবাই নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য বন্ধুত্বের মতো সম্পর্ককে ব্যবহার করে, আর আপনি ওনার জীবন মৃত্যুর সাথে লড়াই করার মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। নীলাদ্র ভাইয়া ভীষণ ভাগ্যবান পুরুষ, তাই হয়তো আপনার মতন একজন বন্ধু পেয়েছেন। তরুণীমা নামাজ ঘরে স্থান ত্যাগ করে আবার অপারেশন থিয়েটারের সামনে এসে সেখানে রাখা চেয়ারে বসে পড়ে। কিছু সময় পর ওটির ভেতর থেকে একজন নার্স একটা ট্রে হাতে বেরিয়ে আসে। তরুণীমাকে সেখানে বসে থাকতে দেখে নার্সটি বললেন, আপনি পেশেন্টটার আত্মীয় তো? জি। এই ঘড়ি আর স্বর্ণের আংটি আমরা ওনার কাছে পেয়েছি, এগুলো আপনি আপনার কাছে রেখে দিন। তরু সেগুলো নিয়ে নিজের কাছে রেখে নার্সকে প্রশ্ন করলো, ভাইয়ার কি অবস্থা এখন? অপারেশন এখনো চলছে, ডক্টর বের হলে তাকে জিজ্ঞাসা করে পেশেন্টের অবস্থা সম্পর্কে জেনে নিন। এ বলে নার্সটি আবারও ওটির ভেতরে প্রবেশ করে। তরু নীলাদ্রের ঘড়িটা দেখে বুঝতে পারে এটা স্মার্ট ওয়াচ। এই ঘড়িতে সিম কার্ড, মেমোরি কার্ড, এমনকি ক্যামেরাও সেট আপ করানো যায়। অ্যাক্সিডেন্টের কারণে ঘড়িটার উপরে গ্লাসটা ভেঙে গিয়েছে। তরুণীমা কিছু একটা ভেবে ঘড়িটার ভেতর থেকে সিম কার্ড আর মেমোরি কার্ডটি বের করে নিজের ফোনে সেট করে। এদিকে তরুণীমা নীলাদ্রের স্মার্ট ওয়াচ থেকে বের করা সিম কার্ড ও মেমোরি কার্ড নিজের ফোনে সেট করার পর কিছু সময় ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করে যে নীলাদ্রের আজ এই করুণ অবস্থা হওয়ার পেছনে আদৌ কোনো ষড়যন্ত্র কাজ করছে নাকি এটা নিছকই অ্যাক্সিডেন্ট মাত্র। কিছু সময় ঘাটাঘাটি করার পর তরুণীমা একটা রেকর্ড হওয়া ভিডিওর গ্যালারিতে দেখতে পায়। তরুণীমা প্রথম ভিডিওটি প্লে করতে দেখে নীলাদ্র কোনো একটা রুমে বসে আছে। পরক্ষণে তরুণীমা ডাক্তার খালেকুজ্জামানকে দেখতে পায় সেই রুমে। তরুণ নিজের ফোনের ভলিউম কিছুটা বাড়িয়ে ওদের মাঝে হওয়া কথোপকথনগুলো শুনতে শুরু করে। ওদের মাঝে সম্পূর্ণ কথোপকথনগুলো শোনা মাত্র তরু যেন বড় সড়ো একটা ধাক্কা খায়। তরু চেহারায় স্তব্ধ ভাব ফুটিয়ে বলল,
বড় বাবার এই দীর্ঘ সময় যাবৎ কোমায় থাকার পেছনে চৌধুরী পরিবারেরই কারো ষড়যন্ত্র কাজ করছে। কিন্তু কে বা কারা সেই ব্যক্তি বা ব্যক্তিগণ? নীলাদ্র ভাইকে ডাক্তার আঙ্কেল তার নিজ বাসায় যাওয়ার পরেই বা কেন সব সত্যি ঘটনা জানাতে চাইলেন? তবে কি ডাক্তার আঙ্কেলের বাসায় যাওয়ার পর নীলাদ্র ভাইয়া সম্পূর্ণ সত্যি ঘটনা জানতে পেরেছেন জন্যই তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে? যদি সত্যি এমনটা ঘটে থাকে তাহলে তো নীলাদ্র ভাইয়া এখনো বেঁচে আছেন। এই খবর চৌধুরী পরিবারের আর কোনো সদস্যের কান পর্যন্ত পৌঁছাতে দেওয়া যাবে না। কে ভালো আর কে মুখোশধারী শত্রু সেটা তো আমি জানি না, আর কাউকেই বিশ্বাস করা উচিত হবে না আমাদের। আমাকে এক্ষুনি কুশলকে সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানাতে হবে। এই বলে তরুণীমা বসা অবস্থা থেকে উঠে দ্রুত পায়ে নামাজ ঘরের দিকে অগ্রসর হতে শুরু করে। কিছু সময় পর নামাজ ঘরের সামনে আসতে দেখে কুশল সেখানে হাঁটুতে মুখ গুজে বসে আছে। তরু নামাজ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চিন্তা করে, না না, এক্ষুনি ওনাকে এসব সম্পর্কে জানানো উচিত হবে না। নীলাদ্র ভাইয়ার অবস্থা নিয়ে উনি এমনিতেই অনেক বেশি আপসেট হয়ে আছেন। এখন যদি নিজের পরিবার সম্পর্কে এইসব নিয়ে কিছু শোনেন তাহলে রাগের বশে বিপরীত কিছু করে ফেলতে পারেন। তখন শত্রুরাও সতর্ক হয়ে যাবে আর নীলাদ্র ভাইয়া সহ বাকি ভালো মানুষগুলোর জীবনও ঝুঁকির মাঝে পড়বে। আগে নীলাদ্র ভাইয়ার অপারেশন সাকসেসফুল হোক, তারপর যে কোনো একটা ব্যবস্থা করাই যাবে। তরুণীমা এই বলে নিজের মনকে আশ্বস্ত করে। অতঃপর লম্বা একটা নিঃশ্বাস ফেলে পায়ের জুতো খুলে নামাজ ঘরের ভেতরে প্রবেশ করে কুশলের পাশে এসে হাঁটু ভাঁজ করে বসে আর বাম কাঁধে নিজের ডান হাত রাখে। কুশল মাথা তুলে তরুর দিকে শীতল দৃষ্টি স্থির করে। তরু কুশলের দিকে তাকাতে দেখে কুশলের চোখ এখনো হালকা লাল হয়ে আছে। তরু শান্ত স্বরে বলল, বাইরে চলুন, এখানে বিষণ্ণ মন নিয়ে আর কত সময় বসে থাকবেন? মনকে শক্ত ও স্থির করার চেষ্টা করুন। ভরসা রাখুন আল্লাহর উপর। তিনি আপনার আকুল কণ্ঠের করা প্রার্থনা ফেরাতে পারবেন না। দেখিয়েন নীলাদ্র ভাইয়া ইনশাল্লাহ পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে। কুশল একবার দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তরুও বসাবস্থা থেকে উঠে দাঁড়ায়। অতঃপর দুজনে নামাজ ঘর থেকে বের হয়। তরু কুশলকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে এসে সেখানে রাখা চেয়ারে বসে। কিছু সময় নীরব হয়ে বসে থাকার পর কুশল তরুকে বলল, তুমি একটু বাসায় আর নীলাদের বাবা মাকে ওর অবস্থার কথা জানিয়ে দাও। এই কাজ আমি করতে পারবো না। নীলাদ্র ভাইয়ার অবস্থা তো ভালো না, শুনলেনি? এই মুহূর্তে যদি আঙ্কেল আন্টি বা আমাদের বাসায় কাউকে ওনার এমন করুণ অবস্থা সম্পর্কে জানাই তাহলে ওনারা অনেক বেশি চিন্তা করবেন। আন্টি আবার ভাইয়ার কথা চিন্তা করে কান্নাকাটি করে শরীর খারাপ করে ফেলতে পারেন। তাই ভাইয়া আগে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠুক, তারপর সবাইকে ধীর স্থিরে ওনার অ্যাক্সিডেন্টের বিষয়টা জানানো যাবে। তখন আর না জানিয়েই বা কি হবে? তখন জানালে তো আমাকে কথা শোনাবেন ওনারা যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আমি তাদের সেই সম্পর্কে কিছু জানানোর প্রয়োজনও মনে করলাম না। তাহলে তো আরো ভালো, কাউকে জানানোর কোনো প্রয়োজনই নেই। তুমি কি আমার কাছে কোনো বিষয় লুকাচ্ছ? কুশলের এমন প্রশ্নে তরু ভরকে যায়। তবুও নিজেকে সামনে নিয়ে বলল, না, কি লুকাতে যাব? আচ্ছা, আপনি এখানে বসুন, আমি একটু রিসেপশনের ওখান থেকে আসছি। কোনো প্রয়োজন পড়ে কিনা দেখি। ঠিক আছে। তরু বসা অবস্থা থেকে উঠে স্থান ত্যাগ করে। তরু চলে যেতেই কুশল দেখে ওর পাশে চেয়ারে তরুর মোবাইল আর নীলাদ্রের ভাঙা ঘড়িটা দেখতে পায়। অতঃপর কুশল তরুর ফোন হাতে রেখে দেখে একটা ভিডিও স্টপ করে রাখা, সেখানে নীলাদ্রের ছবি দেখা যাচ্ছে। কুশল ভিডিওটি প্লে করে। পুরো ভিডিও দেখে নীলাদ্র খালেকুজ্জামানের কথোপকথন শোনার পর রাগে কুশলের জোয়াল শক্ত হয়ে উঠেছে। সেই সময় তরুণীমা আবারও সেখানে এসে নিজের ফোনটা খুঁজতে শুরু করে। কুশল তরুর দিকে ওর ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, এটা খুঁজছো নিশ্চয়ই? তরু কুশলের হাতে নিজের ফোনটা দেখা মাত্র বুঝতে পারে যেটার ভয় ছিল সেটাই হবে এবার। কুশল শান্ত কণ্ঠে বলল, এত বড় একটা বিষয় জেনেও আমার থেকে লুকানোর কারণ কি তরুণীমা? আমি সবার ভালোর কথা চিন্তা করেই সত্যটা লুকাতে চেয়েছিলাম। সব বিষয়ে বেশি বুদ্ধি খাটানো উচিত না। তুমি বা আমি কেউই জানি না আসল শত্রু কে বা কারা। নীলাদের অবস্থা দেখেও তোমার বোঝা উচিত ছিল আমাকে সব সত্য জানিয়ে দেওয়া। এখন যদি আমি তোমার ফোনটা হাতে না নিতাম, এই ভিডিওটা না দেখতাম, তাহলে তো জানতেই পারতাম না আমার পরিবারেই এমন কোনো মুখোশধারী আছে যে নিজের স্বার্থ হাসিল করতে যে কোনো ধরনের নিজ পদক্ষেপ গ্রহণ করতে পারে। আপনি রাগের বশে যদি এমন কোনো কাজ করে ফেলেন যার ফলে নীলাদ্র ভাইয়ার কোনো ক্ষতি হয়ে যায়, সেই ভয়ে আমি আপনাকে জানাতে চাই না। আমি আমার নিজের রাগ কন্ট্রোল করতে জানি। কোন পরিস্থিতিতে কেমনভাবে চলা উচিত, কোন সিদ্ধান্ত নেওয়া উচিত তা আমি খুব ভালোভাবেই জানি। আমাকে না জানিয়ে অতিরিক্ত বুদ্ধি খাটিয়ে
কোনো কাজ করতে যাওয়া যেন না হয়। যদি এমনটা করার ফলে কোনো সমস্যার সৃষ্টি হয় তখন সেই পরিস্থিতি সামলাতে আমি যাব না। সুযোগ পেলেই নিজের ঢোল নিজে পিটাতে ব্যস্ত হয়ে পড়ে এই খারুসটা। সে সময় ওটির দরজার উপর জ্বলন্ত বাতিটা নিভা যায়। ওটির দরজা খুলে ডাক্তার আকরাম বাইরে বেরিয়ে আসেন। কুশল আর তরু বসা অবস্থা থেকে উঠে ডাক্তার আকরামের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেদের ঘরে কামিনী আর রিজভি বিছানায় বসে আছে। সেই সময় কামিনী নিজের বিনুনি নাড়াতে নাড়াতে রিজভিকে বললেন, আর কতকাল তোমার নিজের ভাই ভাবির গোলাম হয়ে জীবন কাটাতে হবে আমাদের? তোমার ছেলে যে বড় হয়েছে, তার ভবিষ্যৎ নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করছো তুমি? তুমি খুব ভালো করে জানো, কুশল যখন 30 বছর বয়সে পদার্পণ করবে তখন এই চৌধুরী বংশের 90% সম্পত্তির মালিক সে হয়ে যাবে। একবার কুশল সম্পত্তির মালিকানা পেয়ে গেলে যে কোনোভাবে সব সম্পত্তি আমাদের নামে লিখে দিতে পারবে। তখন আমাদের আর আমাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। তাই সেই সময় না হওয়া পর্যন্ত আমাদের মেজ ভাই ভাবির কথা অনুযায়ী চলতে হবে। আমাদের আচরণে এমন কোনো ভাব প্রকাশ করা যাবে না যার ফলে মেজ ভাই ভাবি আমাদের উদ্দেশ্য সম্পর্কে এতটুকু সন্দেহ করতে পারেন। যদি তারা আমাদের উপর একবার সন্দেহ করতে শুরু করেন তাহলে আমাদের এত বছরের অপেক্ষা উদ্দেশ্য সব নিমিষেই নষ্ট হয়ে যাবে। তখন আমরা একুল উকুল দুকুলি হাওয়ারি ফেলব। আর তখন আমাদের ঠিকানা হবে গাছের নিচে, রাস্তার ধারে, পেটের দায়ে ভিক্ষাও করতে হবে। তাই নিজ হাতে নিজেদের সুন্দর সুখময় ভবিষ্যৎ নষ্ট করার ইচ্ছে না থাকলে ঠান্ডা মাথা রাখো। কামিনী মুখ বাঁকিয়ে বিছানা থেকে নেমে বিনুনি নাড়াতে নাড়াতে বললেন, খুব তো বড় মুখ করে বললে। কুশল সম্পত্তির মালিকানা পেয়ে গেলে যে কোনোভাবে তুমি ওর থেকে সব সম্পত্তির মালিকানা নিজের নামে করে নিবে। বলি, কুশলকে কি তোমার এতই বোকা আর বুদ্ধিহীন ছেলে বলে মনে হয় যে তুমি চাইলে আর সে সুরসুর করে নিজের সম্পত্তির মালিকানা তোমার নামে করে দিবে? কামিনীর মুখে এমন কথা শুনে রিজভি বিরক্তিতে নিজের মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে বললেন, কুশল কি জানে নাকি যে ওর 30 বছর পূর্ণ হলে ও এতটা সম্পত্তির মালিকানা পেয়ে যাবে? তাই সে আমার উদ্দেশ্য সফল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। যখন মালিকানা পাবে তখন তো জানতেই পারবে। যতটা সহজভাবে নিচ্ছ সম্পূর্ণ বিষয়টা ততটাও সহজ কিন্তু নয়। শেষে যেন কুশল তোমার বাড়া ভাতে ছাই না ঢেলে দেয়। সবসময় এত অলক্ষণে কথা বলবে না তো তুমি কামিনী। কিছু সময় মুখ দিয়ে শুভ কথাও বের করা উচিত তোমার, নয়তো এত এত অলক্ষণে কথা বলার জন্য তোমার মুখটা পচে যাবে একদিন। কামিনী ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতে বলল, চুপ করো তুমি। আমার এত সুন্দর মুখটা পচাবে না কখনো। সকালবেলা চৌধুরী পরিবারের সকল সদস্যরা ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। সেই সময় চৌধুরী মেনশনে মূল দরজা দিয়ে দুজন পুলিশ কনস্টেবল স্ট্রেচারে করে সাদা চাদরে আপাতমস্তক ঢাকা কাউকে এনে প্রবেশ করে ড্রয়িং রুমে মেঝের উপর রাখে। একজন পুলিশ অফিসারও ছিলেন তাদের সাথে। চৌধুরী পরিবারের সকল সদস্যদের দৃষ্টি সেদিকে পড়লে সকলেই চেয়ার ছেড়ে উঠে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। সাইমন পুলিশ অফিসারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, অফিসার, এভাবে অপদাস্তক সাদা চাদরে ঢেকে শেষটারে করে কাকে এনেছেন? পুলিশ অফিসার নিজের মাথায় থাকা ক্যাপটা খুলে হাতে নিয়ে বললেন, গতকাল রাতে শহর থেকে কিছুটা দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে ভিকটিমের মুখ পুরোপুরিভাবে থেতলে গেছে। ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু হয়েছে। চেহারা দেখে তাকে চেনার উপায় নাই। ঘটনাস্থলে ভিকটিমের ফোন পেয়েছিলাম। ফোন আনলক করার পর কল লিস্টে ঢুকে দেখি সেখানে লাস্ট কল চৌধুরী পরিবারের সদস্য কুশল চৌধুরীর ফোন নম্বর দেখে আমরা তাকে কল করেছিলাম। অতঃপর তার কথা অনুযায়ী লাশকে আইডেন্টিফাই করার জন্য আমরা সরাসরি এখানে নিয়ে আসি। সাগরিকা চৌধুরী সাইমনকে উদ্দেশ্য করে বললেন, সাইমন, কুশল দাদুভাইকে কল করো আর এক্ষুনি বাসায় আসতে বলো। সকাল থেকে তো তোকে আর তরু দিদিভাইকে দেখছি না বাসায়। সাগরিকা চৌধুরীর কথা অনুযায়ী সাইমন কুশলকে কল করতে নিবে। সে সময় কুশল আর তরু চৌধুরী মেনশনের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। কুশল শান্ত স্বরে বলল, আর কল করার প্রয়োজন নেই, আমরা এসেছি। বিয়ের আগে তো নিজে মর্জি হুটহাট বাসা থেকে বেরিয়ে যেত, আর এখন বিয়ের পর বৌমাকে নিয়েও হুটহাট বাসা থেকে বেরিয়ে যায়। কাউকে বলে যাওয়ার বিন্দুমাত্র প্রয়োজন মনে করো না। নিজের পরিবারের মানুষদের একটু মূল্যায়ন করা কবে থেকে শিখবে তুমি? হ্যাঁ, তোমার মতো এমন দায়িত্বজ্ঞানহীন ছেলে আমার বংশে আর একটা নেই। কুশল দৃষ্টি মেঝেতে রাখা লাশটির উপর স্থির করে কোমরের পেছনে দুহাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে রয়। সাইমনের বলা কথাগুলো কুশলের কান পর্যন্ত পৌঁছালেও তাতে জোর বিন্দুমাত্র যায় আসে না। তা কুশলের শান্ত ও স্বাভাবিক মুখশ্রীর দিকে লক্ষ্য করলে সবাই বুঝতে পারবে। কুশলের এমন পাত্তাহীন আচরণ বরাবরই সাইমনের রাগের মাত্রা স্বাভাবিকের থেকে
কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই সাইমন দাঁতে দাঁত পিষে নিজের রাগ নিজের মধ্যে হজম করে নেয় বরাবর। কুশল শান্ত কণ্ঠে পুলিশ অফিসারকে বললেন, অফিসার, আপনি বলেছিলেন অ্যাক্সিডেন্টের কারণে লাশটির মুখ পুরোপুরিভাবে থেতলে গিয়েছে, তাই আমরা তার চেহারা দেখে তাকে চিনতে পারবো না। তাহলে তাকে চেনার জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার করা লাশের ব্যবহৃত জিনিসগুলো আমাদের দেখান। রাতে অনেক দেরিতে ঘুমানোর কারণে ঘুম থেকে উঠতে আজ বেশ বেলা করে ফেলেছে সন্ধ্যা। নীলাদ্রের প্রতি রাগ থাকায় চেঞ্জ না করে গাড়িটি পরে রাতে ঘুমিয়ে গিয়েছিল সে। আড়মোড়া ভেঙে অবস্থা থেকে উঠে বসতেই নিচ থেকে সকলের কথা বলার হালকা আওয়াজ শুনতে পেয়ে সন্ধ্যা রুমের বাইরে এসে রেলিং ধরে দাঁড়িয়ে নিচে লক্ষ্য করতে দেখে পরিবারের সকল সদস্যরা ডাইনিংয়ে একত্র হয়ে দাঁড়িয়ে আছে। তাদের পাশে পুলিশদের দেখে সন্ধ্যা অবাক স্বরে বলল, সকাল সকাল বাসায় পুলিশ এসেছে কেন? আর সবাই এভাবে দাঁড়িয়ে কি দেখছে ওখানে? এখানে তো কিছুই তো দেখা যাচ্ছে না। নিচে যেতে হবে আমায়।